তাহলে আজ ক্লাস 12। আজকের যে ক্লাসটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা আজকে যেটা মানে ডিসকাস করব সেটা হচ্ছে মডুলার প্রোগ্রাম বা মডিউলস। ঠিক আছে, এবার মডুলার প্রোগ্রাম মডুলার প্রোগ্রাম বা মডিউলস মানে মডিউল বেস প্রোগ্রাম। মডিউল বেস প্রোগ্রাম বলতে বেসিক্যালি কি, আমরা ইন জেনারেল যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি তখন কী হয়, আমরা একটা ফাইলের মধ্যে সমস্ত রকমের প্রোগ্রামস জেনারেলি লিখি না। ঠিক আছে, একটা ফাইলের মধ্যে আমাদের সমস্ত রকমের প্রোগ্রামস লেখা হয় না। আমাদের প্রোগ্রামসগুলো লিখতে গেলে আমরা আলাদা আলাদা করে ছোটো ছোটো করে পার্টে আমরা প্রোগ্রামের কোডসগুলোকে ভাগ করে দিই। ঠিক আছে, এবার এই যে ভাগ ভাগ করা হয় প্রোগ্রামসগুলোকে, এবার প্রোগ্রামগুলোকে ভাগ ভাগ করতে গেলে আমরা অলরেডি দেখেছিলাম যে লাইব্রেরি সিস্টেমের ব্যাপারটা আমি দেখেছিলাম, মনে আছে? লাইব্রেরি সিস্টেম বেসিক্যালি কী হচ্ছিল, আমরা যখন এখানে একটা ফাংশনকে কল করছি তার উপরে আমি আর একখানা লাইব্রেরি ফাংশন মানে লাইব্রেরি ডট জেএস লিভ ডট জেএস বলে আমি বানিয়ে তারপরে আমি সেটাকে অন্য একটা ফাইল দিয়ে কানেক্ট করেছিলাম। তো এই যে পার্ট, হ্যাঁ এই পার্টটা আমাদের HTML এর ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, মানে এটা আমাদের HTML দিয়ে আমরা এইভাবে করতে পারি। কিন্তু এখন মডার্ন প্রোগ্রামস, হ্যাঁ লিঙ্ক করিয়ে নিই। এবার মডার্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন আমরা যখনই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ করি, যখনই আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ হয়, সেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সমস্ত রকমের যখনই আমরা কোনো ডেভেলপমেন্টের কাজ করি, তো এখন আমরা সেটাকে করতে গেলে জেনারেলি আমরা নোড জেএসের হেল্প নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এই মুমেন্টে আমরা এবার থেকে নোড জেএস স্টার্ট করব। তো নোড জেএস স্টার্ট করার জন্য এখন নোড জেএসের যে অফিসিয়াল সাইট, এটাও একটু ওপেন করে নেওয়া যাক। তো নোড জেএসের অফিসিয়াল ওয়েবসাইট node.js.org, সেটা হচ্ছে অফিসিয়াল সাইট। আর এইখানে এই যে নোড জেএসের যে ইনস্টলেশন ব্যাপারটা, এটা তুমি তোমার একবার সিস্টেমটা দেখো তো উইন্ডোজে এইরকমই দেখাচ্ছে কিনা, মানে ইনস্টল নোড বলে এরকম অপশন দেখাচ্ছে কিনা। আমার তো অলরেডি ইনস্টল করা আছে, আমি আপনাকে এটা ইনস্টল করে সেটা কি খুলে দেখাবো নাকি? মানে তুমি একবার এই node.js.org এই সাইটটাকে ওপেন করো। আচ্ছা, ওই সাইটটা খুলু। আচ্ছা দাঁড়ান, করছি। কারণ বেসিক্যালি কি হচ্ছে, এখানে একটু সেটআপটা চেঞ্জ করেছে এরা। আচ্ছা আচ্ছা, সেটআপের প্রসেসটা। হ্যাঁ আপনারা খুলেছি, দিয়ে এবার এর মধ্যে দেখবো হচ্ছে আপনার এই ভার্সনটা দেখবো নাকি? না না, ভার্সন না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই ফার্স্ট পেজটায় এরকম ইনস্টল নোট বলে এরকম অপশন দেখাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এরকমই দেখাচ্ছে আপনার রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার। রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার না, এই ইনস্টল নোট বলে এরকম বাটন দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এটা খুললে পরে কি এরকমভাবে অপশনস আসছে কি? এটা খুললে পরে আপনার হ্যাঁ হ্যাঁ ওরকম ভাবে অপশন আসছে আপনার। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে অ্যাকচুয়ালি কিছু সেটআপে চেঞ্জ করেছে এরা, যদিও আগের অপশনটাও রেখেছে, মানে এখানে আমরা যে আগে যে ইনস্টলার পেতাম সেই ইনস্টলারটাও রেখেছে, কিন্তু এখন মেন প্রায়োরিটিতে দিচ্ছে যে কমন লাইন। একটা যেটা হচ্ছে সেটা হলো যে দাঁড়ান, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমার এই পাওয়ার সেলটা আসছিল, এটা ঠিক আছে। এই যে পাওয়ার সেল দিয়ে, এই যে আমারটা ম্যাক সিস্টেম ছিল বলে সেখানে ম্যাক সিস্টেমের আর্কিটেকচার শো করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই উইন্ডোজ যেই করলাম তখন উইন্ডোজে এইটা দেখাচ্ছে। এবার এটাই বেসিক্যালি কি হচ্ছে, এইখানে পাওয়ার সেলে কাজ করতে গেলে এইখানে মেনলি এই চকলেটি, ঠিক আছে, এই চকলেটি বলে একটা কমন লাইন টুল রয়েছে মাইক্রোসফটের। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের একটা এক্সট্রা লেভেল তৈরি করছে এই জিনিসটা। এটা বেসিক্যালি কি হয়, এটাতে ডেভেলপমেন্টে মানে নোড.js ডেভেলপমেন্টটা আরও বেশি স্ট্রাকচারাল প্রসেসে সে আর একটু বেটার হচ্ছে, মানে বেটার বলবো না, বেসিক্যালি কিছু কমপ্লেক্সিটি আছে, যেই কমপ্লেক্সিটির জন্যই এই সেটআপটা এখানে শো করিয়েছে। তার আচ্ছা স্যার, আমাকে কিন্তু আপনার চকোলেটই দেখাচ্ছে, আমাকে কিন্তু ডকার দেখাচ্ছে। তোমাকে ডকার দেখাচ্ছে?
হ্যাঁ ডকার দেখাচ্ছে এবং এটা নেইও আপনার, আমার এখানে আপনার চকোলেট এটা শো করছে না। আমি আপনাকে এটা করছি দাঁড়ান, ওই আপনার দেখো এইখানে দেখো এই যে চকোলেটি যে ব্যাপারটা, ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ চকোলেটের হ্যাঁ উপরে যখন আমি ক্লিক করছি তখন এখানে অনেকগুলো অপশান রয়েছে। এনভিএম রয়েছে, ঠিক আছে, এফএমএম রয়েছে, ডকার রয়েছে, ঠিক আছে। এবার চকোলেটি রয়েছে। না আমাকে তো ক্লিক কি করবো আপনার, ওটা ছাড়া তো আমার এখানে মানে ও ক্লিক করলে ওইটাই খালি দেখাচ্ছে, মানে শুধু ডকারের অপশানটাই দেখাচ্ছে, শুধু ডকারের অপশনটাই দেখাচ্ছে আপনার মানে click আর করলে। আর অন্য কোনো অপশান নেই? না 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 না। আচ্ছা, তাহলে বেসিক্যালি তোমার তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি আছে তোমার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ এবার এসছে আমার আপনার 11 আছে অরিজিনাল। 11 যদি থাকে তাহলে চকলেটই শো করার কথা। আমার ডকারে দিচ্ছে 10 ছিল, আপডেট তো করেছি সম্ভবত, এখন দেখতে হবে যে আপডেট করার পর আমি ওটা করেছি কিনা তার না জন্য না, এবার ব্যাপার হচ্ছে এটা আপডেট হোক না হোক সেটা কোনো ব্যাপার না। মেন হচ্ছে এইখানে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা এনভায়রনমেন্ট সিস্টেম দেখাচ্ছে যে কীভাবে এটা করছে। তো নোড.জেএস ফর উইন্ডোজ ইউজিং চকলেটি উইথ এনপিএম, ঠিক আছে, মানে বেসিক্যালি ব্যাপারটা এটা। তো উইথ এনপিএম আচ্ছা, হ্যাঁ আমার এনপিএম ও দেখাচ্ছে কিন্তু আমার খালি ওই ডকারটাই ওখানে ডকারটা শো করছে। এবার যদি এটা আমি করে দিই আপনার চকোলেটই করে দিই, তাহলে মানে ম্যানুয়ালি যদি আমি করি তাহলে আসছে। ম্যানুয়ালি চকলেটি অপশান দেখাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ কারণ manually সবকটা chocolate সবকটা দেখাচ্ছে, কিন্তু অ্যাক্টিভেট নয়। এই যে যেমন কিনা এখানে এই ডেভ বক্স অ্যাক্টিভেট নয়, ব্রিউ অ্যাক্টিভেট নয়, ঠিক আছে। এইগুলো হয়তো সাপোর্ট করলেও করতে পারে কিন্তু না 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 আমার খালি আপনার ডকারটা দেখাচ্ছে আর চকোলেটটি দেখাচ্ছে, আর কোনোটাই আপনার নয়। আচ্ছা। তো মানে সেই ক্ষেত্রে এতটাই আসছে। তো বেসিক্যালি উইন্ডোজের ক্ষেত্রে চকোলেটই সাপোর্ট করে কমান্ড টুল। আচ্ছা আর মেনলি কী হচ্ছে, এই যে পাওয়ার সেল যে ব্যাপারটা, এই পাওয়ার সেলটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে লিনাক্স মানে লিনাক্সে আমরা মেনলি কী হয় এইটাকে বলা হয় টার্মিনাল, ঠিক আছে। লিনাক্সে বেসিক্যালি বলা হয় টার্মিনাল, আর উইন্ডোজে বলে কমান্ড প্রম্পট। এবার এরা বেসিক্যালি করেছে কি, ওই উইন্ডোজের এর মধ্যে, কারণ আগে যে উইন্ডোজের যে মানে ডস সিস্টেম ছিল, যেটাকে বলা ডিস্ক অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো সেই ডিস্ক অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওর ভেতরে অনেক রকম প্রবলেম ছিল, মানে যখন তখন উইন্ডোজ ক্র্যাশ খেত, প্রবলেম হতো। এখন দেখবে এখন কিন্তু সেই উইন্ডোজ কিন্তু ক্র্যাশ খাওয়া বন্ধ হয়ে গেছে অনেকটাই। আগে যেরকম ক্র্যাশ খেত সেরকম ক্র্যাশ খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো এটা কী হয়েছে, এরা উইন্ডোজ 10 থেকে এরা মেজর আপডেট করেছে, এবং মেজর আপডেট করার পরে এদের যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা ওটাকে উইন্ডোজ নয়, ওখানে লিনাক্স কার্নেল অ্যাপ্লাই করেছে, এবং সেটাকে লিনাক্স কার্নেল বলে, ওটাকে লিনাক্স কার্নেল পুরোপুরি নাম যদি দিয়ে দেয় তাহলে তো নিজেদের ব্র্যান্ড ভ্যালুটা ডাইলট হয়ে যায়। তো এই জন্য এরা এটাকে নাম দিয়েছে পাওয়ার সেল। আলটিমেটলি লিনাক্স ইন্টারনালি কাজ করছে, ঠিক আছে। মানে অপারেটিং সিস্টেমটা রয়েছে লিনাক্স, বাট এখানে শো করছে উপরে উইন্ডোজ, মানে কাস্টমাইজড লিনাক্স। তো কারণ লিনাক্স হচ্ছে ওপেন সোর্সের রাজা, তো ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের রাজা। তো সেই হিসাবে মেন হচ্ছে এই লিনাক্সেরই সিমিলার কাইন্ড অফ ওএস হচ্ছে ম্যাক ওএস, আর উইন্ডোজেও ওই সেম জিনিসটাকে এনহান্স করেছে। আবার ব্যাপারটা হচ্ছে কি, লিনাক্সের যেহেতু কোনো ব্র্যান্ডেড সাপোর্ট নেই, তো সেই কারণে কী হয়, উইন্ডোজের মধ্যে উবুন্টুটাই একটু বেশি পপুলারিটি পেয়েছে। এছাড়া বাদবাকি ওপেন সোর্সগুলো খুব একটা পপুলারিটি পায়নি, ঠিক আছে। কিন্তু এই লিনাক্স যে ওএসটা যেটা রয়েছে, এই লিনাক্স ওএসটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো বেস লেভেল ওএস, ওপেন টু অল, যে কেউ নিয়ে এটাকে তাদের নিজেদের মতন কাস্টমাইজ করে নিতে পারে। তো এই সিস্টেমটাকে নিয়েই মাইক্রোসফট ম্যাক ওএস কাস্টমাইজ করেছে, ঠিক আছে, করে এদের নিজস্ব অপারেটিং সিস্টেমকে বিল্ড আপ করেছে, এবং যেটা অনেক বেশি হার্ডি, মানে যাদের কাছে অ্যামাউন্ট ভালো পে করতে পারবে তারা ম্যাক ওএস ইউজ করবে, আর যারা একটু লো রেটে ইউজ করবে তাদের জন্য লিনাক্স বেটার ছিল। এবার সেই জায়গায় উইন্ডোজ যেহেতু নিজেকেও ওই সেম লেভেলে ধরে রাখতে চায়, তো উইন্ডোজ 10 থেকে অ্যাকচুয়ালি এরা নিজেদের স্টেবিলিটিটাকে এনে দিয়েছে, যাতে কিনা উইন্ডোজ বারবার করে ক্র্যাশ না খায়। তাহলে উইন্ডোজ জেনারেলি আমরা তো মানে বেসিক্যালি আমি উইন্ডোজ ব্যবহার করতে চাই না, মানে যত ভালো উইন্ডোজ সিস্টেম আমাকে দেওয়া হোক না কেন, আমি উইন্ডোজ ব্যবহার করতে চাই না। কারণ কি, উইন্ডোজে যা প্রবলেম ফেস করেছি সে প্রবলেম বলার মতো না। তো সেই কারণে
উইন্ডোজে ওরকম ক্র্যাশ খেলে হঠাৎ করে তাহলে নিশ্চয়ই কাজ করা সম্ভব না। তো এবার ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যাঁ নেটওয়ার্কে কোনো একটা ইস্যু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দিয়ে তারপর উইন্ডোজ হ্যাঁ ক্রাশ হয়ে যেত বলছিলেন কি তারপর? হ্যাঁ তো ওই উইন্ডোজ ক্র্যাশ করে বলে সেই কারণে ওই সিস্টেমটাকে চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক মেন ব্যাপারটা এখানে ওইটা না, মেন হচ্ছে এখন এই যে সেট যেটা হয়েছে সেটা হচ্ছে এনভিএম বলে একটা আলাদা নোড এনভায়রনমেন্ট সেট একটা করতে হয়, যার মধ্যে কী হয় মাল্টিপল এনভায়রনমেন্টস আমরা সেট করতে পারি। মানে বেসিক্যালি কী হয় উইন্ডোজে বিভিন্ন উইন্ডোজে নয় নোড.জেএসে যখন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করি, তো অ্যাপ ডেভেলপমেন্টে কী হয় যে এনভায়রনমেন্ট মানে মনে করো যেটা 18-এ যেটা কাজ হয়েছে বা 20-তে ভার্সনে যে কাজ হয়েছে, হ্যাঁ তো সেই কোড বেসটা যদি হঠাৎ করে যদি আমরা 22-তে ইউজ করি তো অনেক সময় অনেক কিছু প্যাকেজ ক্র্যাশ করে যায় বা অনেক প্যাকেজ ঠিকঠাক করে কাজ করে না। তার জন্যই এই যে সেট আপ প্রসেসটা এটা দিয়েছে, ঠিক আছে, যাতে কিনা আমরা ওটাকে বেটার ইউজ করতে পারি একটা এনভায়রনমেন্টের প্রবেশ করে। কারণ এনভিএম বেসিক্যালি মাল্টিপল টাইপের নোড এনভায়রনমেন্টকে সাপোর্ট করে, এটাই হচ্ছে বেসিক্যালি মধ্যে কথা বোঝাবার জন্য। তো আলটিমেটলি চাইলে আমরা সিম্পল ইউজ প্রসেসে যেতেই পারি, প্যাকেজে এই যে ইনস্টল যে সেটআপ যেটা আছে সেই সমস্ত কিন্তু আমার আপনার উইন্ডোজ করলে এনভিএম এর অপশনটা দেবে না, আমার ওই চকোলেটিটাই দেবে আর নালে ডিএমআরকে। না এনভিএম দেবে না কেন? মেন ব্যাপার হচ্ছে তোমার এইটা যেটা দিচ্ছে এই যে চকোলেটিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম হিসেবে এখানে শো করছে। মানে যে আমি যদি এটাকে উইন্ডোজে যদি ইউজ করি তাহলে কী হচ্ছে চকোলেটিটা আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা যেটাকে সেট আপ করতে গেলেও তোমাকে আলাদা করে চকোলেটি এনাবেল করতে হবে তোমার পাওয়ার সেলের মধ্যে, তাহলে পরেই চকোলেটিটা চলবে। এবার মেন ব্যাপার হচ্ছে যে এখানে সেই কারণে পাওয়ার সেল যদি তোমার পাওয়ার সেল যদি থাকে উইন্ডোজে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার সেল দিয়ে এই ফার্স্ট পার্ট এটাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার মানে হচ্ছে চকোলেটি ইনস্টল, মানে এটা বেসিক্যালি বলছে যে চকোলেটি ইনস্টল করার প্রসেস, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এটা চকোলেটি ইনস্টল করার প্রসেস, তারপরে সেকেন্ড প্রসেসে হচ্ছে নোড.জেএস এনভায়রনমেন্টকে ইনস্টল করছে চকোলেটি, ঠিক আছে। চকোলেটি বলে এখানে নোড.জেএস এনভায়রনমেন্ট এখানে ইনস্টল করছে, দেন তোমার এখানে এটা চালাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, চকোলেটির ওপর বেস করে আলাদা নোড.জেএস এনভায়রনমেন্ট এখানে সেট আপ করার প্রসেস দেখাচ্ছে, আর কিছু না। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসটা। এবার মেন হচ্ছে কি আমার মতো কথা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে যখনই আমরা মডিউল বেস আর্কিটেকচার করি আমাদের মেন যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে নোড.জেএস। অবশ্যই নোড.জেএসের এখানে যে ভার্সনটা দেখাচ্ছে সেই নোড.জেএস ভার্সন হয়তো আমার কাছে এনাবেল রয়েছে 22/17, এইটাই হয়তো আমার কাছে আছে নোট ভার্সন। আচ্ছা 16 আছে, অসুবিধা নেই। তো এই ভার্সনটা আমার রয়েছে এবং এখানে npm -b যেটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। এই দুটো ভার্সনস আমাদের দরকার পড়ে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য, ঠিক আছে। এই দুটো অপশানস আমাদের দরকার পড়ছে। এবার এইটা যখনই আমাদের এখানে হয়ে যাচ্ছে, এবার হয়ে যাওয়ার পরে আমরা মডিউল বেস আর্কিটেকচারে যখন যাব তখন আমাদের একটা বিল্ড টুল লাগবে। তো বিল্ড টুল বেসিক্যালি কী হয় আমাদের মাল্টিপল ফাইলের মধ্যে আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন আমাদের এই বিল্ড টুল হেল্প করবে।
ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকমের বিল্ড টুল আছে। আগে বেসিক্যালি ওয়েব প্যাক ইউজ হতো, ঠিক আছে। একদম প্রথমে এসেছিলো ব্রাউজার ফাইল, ঠিক আছে। তারপরে ব্রাউজার ফাইল, এরপরে ওয়েব প্যাক একটু বেটার পারফরমেন্স নিয়ে আসে। তারপরে ওয়েব প্যাকের পাশাপাশি এই পার্সেল জেএসও এসেছিলো। এবং নট অনলি এরকম প্রচুর আছে, গ্রান্ট আছে, গাল্প আছে, বিভিন্ন রকমের বিল্ড টুল আছে, ঠিক আছে। তারপরে ভাইট জেস ডট ডেভ, এটা এখন লেটেস্ট পপুলার বিল্ড টুল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। তো বেসিক্যালি যে কোনো টাইপের আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কাজ করি না কেন, মোস্টলি বলো যে এই অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভিউ, যাতেই কাজ করি না কেন, আমাদের অ্যাকচুয়ালি কী হয়, মাল্টিপল ফাইলসের মধ্যে আমরা কোড লিখে সেটাকে একটা বিল্ড করে ওটাকে আমরা সিঙ্গেল পেজের রিসোর্স বিল্ড করি, ঠিক আছে। তো তার যে মেন স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে বিল্ড করতে গেলে আমাদের কোনো না কোনো বিল্ড টুলের হেল্প নিতে হয়। তো এই হচ্ছে বেসিক্যালি সেই প্রসেস যেখান থেকে আমরা বিল্ড টুল নিয়ে আমরা কাজ শুরু করি। তো এইখানে মেনলি কী হচ্ছে, বিল্ড টুল একটা সবথেকে ইজিয়েস্ট বিল্ড টুল, যার মধ্যে কোনো রকম কনফিগারেশন করা দরকার পড়ে না। মানে বেসিক্যালি কনফিগারেশন সব কটাতেই করা দরকার পড়ে, বাট এই পার্সেল জেএস এমন একটা বিল্ড টুল যেখানে জিরো কনফিগারেশন, মানে অলমোস্ট জিরো, কোনো রকম কনফিগারেশন করার দরকারই পড়ে না। জাস্ট আমরা এটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারবো। এবার এখানে ডাইরেক্টলি ইউজ করার জন্য এখানে অনেকগুলো ডকুমেন্টেশনস রয়েছে, পড়লে ভালো, মানে তাতে একটা নলেজ হবে। ইনফ্যাক্ট ইন ফিউচারে যদি মনে করো যে নিজস্ব কোনো প্রজেক্ট বিল্ড করতে চাও, কারণ আস্তে আস্তে তো সিনিয়র ডেভেলপার তো হয়েই যাবে কোনো না কোনো দিন, তো ইভেন হয়তো আছো, তো সেই হিসাবে যখন সিনিয়র ডেভেলপার হতে হয় তখন কি হয়, তোমাকে প্রজেক্টে একটা এনশিওর করতে হবে যে প্রজেক্টে যতই আপডেট হবে না কেন, তোমার সেই মানে টাইম টু টাইম আপডেটটা তোমাকে বজায় রাখতে হবে। এবার সেই টাইম টু টাইম তোমার যদি প্রজেক্টকে আপডেট বজায় রাখতে হয়, তাহলে তোমাকে এমনভাবে প্রজেক্ট বিল্ড করতে হবে যাতে কিনা কন্টিনিউয়াসলি আপডেট প্রসেস মাল্টিপল ফ্যাক্টরসের উপর যেন ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে। সিঙ্গেল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট থাকলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো এখন কী হবে, হয়তো তখন আপডেটেশনের সময় প্রবলেম আসতে পারে। তো কারণ সে যদি আপডেট দিল তো দিল, না দিলে তো পুরো প্রজেক্টটাই বিগড়ে গেল। তো সেই কারণে মাল্টিপল প্ল্যাটফর্মের উপর বিল্ড করাটা দরকার কোড বেসটাকে। তো এইখানে মেনলি কী হচ্ছে, পার্সেল জেএস এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা প্রজেক্টকে টেস্ট করা, বিল্ড করা এবং ফাইনালাইজ করার কাজ আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের কোড বেস তৈরি হয়ে গেলে পরে সেই কোড বেস নিয়ে আমরা আবার অন্য জায়গাতেও পোর্ট করতে পারি, সেটা অপশানস থাকে। কিন্তু বেসিক্যালি কী হয়, আমরা প্ল্যাটফর্মকে ইউজ করে থাকি কাজ করার জন্য। কারণ আজকে ভেবে দেখো, আজকে বেসিক্যালি এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সে তার নিজের ডস অপারেটিং সিস্টেমটাকে বদলে লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ইনবিল্ড করেছে ইন্টারনালি, যার নাম দিয়েছে পাওয়ারশেল। এবার এটা তো নিশ্চয়ই ডিভাইড করা ছিল, তবেই পরেই তো গিয়ে ওটাকে চেঞ্জ করতে পেরেছে। নাহলে তো পুরো ফ্রম স্ক্র্যাচ যদি পুরোটা ডেভেলপ করতে হতো, তাহলে তো পুরো ওএসটাকে বানাতে আবার নতুন করে প্রচুর কাজ করতে হতো। তো একেবারে তো পুরোপুরি নতুন করেনি, হ্যাঁ, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পুরো নতুন করে দিয়েছে। মানে এই নয় যে নতুন হয়নি, নতুন হয়েছে, কিন্তু আস্তে আস্তে হয়েছে। একটা ভার্সানে দুটো জিনিস আপডেট করেছে, আরেকটা ভার্সানে আর দুটো জিনিস আপডেট করেছে, আরেকটা ভার্সানে দুটো জিনিস আপডেট করেছে। এই করে করে কী হয়, পুরো সফটওয়্যারটাই নতুন হয়ে গেছে, ঠিক আছে। মানে আগের যা টেকনোলজি ছিল, নতুন যে জিনিসটা, সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কী হয়েছে, সেটা আস্তে আস্তে হয়েছে, গ্র্যাজুয়ালি হয়েছে, একবারে হয়নি, ঠিক আছে। এবার সেই জন্য কী হয়, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি রেখে নতুন জিনিসকে অ্যাডাপ্ট করার যে ব্যাপারটা, ওটা আমাদের জানা দরকার এবং ওই প্রসেসে কাজ করা দরকার। তার জন্য কী হয়, আমাদের প্ল্যাটফর্ম লেভেলের স্ট্রাকচারটাও জানা দরকার পড়ে, আর্কিটেকচার। তো এইখানে পার্সেল জেএস হচ্ছে সেই রকমই একটা পার্ট, যে কিনা আমাদের প্ল্যাটফর্মের ওপর আমাদের অ্যাপ্লিকেশান বিল্ড করার যে স্ট্রাকচার, সেটা তৈরি করে দেয়। তো জেনারেলি আমরা দু রকমের টাইপের আর্কিটেকচার তৈরি করি, একটা হচ্ছে ওয়েব অ্যাপ আর একটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। তো দেখা যাক ওয়েব অ্যাপ কীভাবে তৈরি হয় আর লাইব্রেরি কীভাবে তৈরি হয়। ওয়েব অ্যাপ যখন আমরা তৈরি করবো, ওয়েব অ্যাপ জেনারেলি আমাদের
গেলে পরে দেখতে পাবো HTML ফাইল দিয়ে আমাদের ওয়েব অ্যাপ জেনারেলি তৈরি হয়। HTML CSS জাভাস্ক্রিপ্টের উপর বেস করে আমাদের ওয়েব অ্যাপটা তৈরি হয়, ঠিক আছে। আর যদি আমরা লাইব্রেরি সিস্টেমে যাই তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে স্টার্টিংই হয় জেএস ফাইল থেকে, ঠিক আছে। জেএস ফাইল থেকে স্টার্ট হচ্ছে এবং সেটাকেই আমরা কম্পাইল করে আমরা এটাকে ইউজ করতে পারি। এবার কোনটা কখন ইউজ করা হয়? প্রথম পার্টটা জেনারেলি ইউজ করা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, যদি কিনা আমাদের রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, হোয়াট এভার যদি এই ধরনের ফ্রন্ট এন্ড মানে সলিউশন যদি ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েব অ্যাপের হেল্প নেব। কারণ অ্যাকচুয়ালি রিয়াক্ট হচ্ছে একটা লাইব্রেরি, ঠিক আছে। রিয়াক্ট হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যার ভেতরে মাল্টিপল কম্পোনেন্টস বিল্ড করে একটা স্ট্রাকচার প্রোভাইড করে, ঠিক আছে। এবার রিয়াক্টের নিজস্ব স্ট্রাকচার রয়েছে, চাইলে আমরা ইউজ করতে পারি। আর যদি মনে করি না আমরা রিয়াক্টের স্ট্রাকচার ইউজ করবো না, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতন রিয়াক্টকে স্ট্রাকচারাইজ করে নিতে পারি দরকার পড়লে, এই পার্টিকুলার এই বিল্ড টুলটাকে ইউজ করে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্ভার সাইড অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারি। যদি সার্ভার সাইড মডিউলের যদি অ্যাপ্লিকেশন যদি আমাদের করতে হয়, যেখানে আমাদের মডুলার প্রোগ্রামের ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্টটাকে ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে লাইব্রেরি। সেখান থেকে আমরা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি বা মডিউল আর্কিটেকচার বিল্ড করতে পারি, যাতে কিনা আমাদের লাইব্রেরি হিসেবে ওটাকে স্টোর করতে পারি লং টার্ম ইউজেসের জন্য। এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এই দুরকমভাবে হয়। ইভেন শুধু তাই নয়, এই যে স্ট্রাকচারটা যেটা সেট হয়, এইভাবেই আমরা ডেভেলপমেন্ট করে আমাদের জেনারেলি প্রজেক্ট রিসোর্সেসগুলো গিটহাবে তোলা হয় এবং গিটহাব থেকে npm.js-এ ঢুকিয়ে দেওয়া হয়। জাস্ট এর উপর বেস করেই পুরো ব্যাপারটা তৈরি হয়, ঠিক আছে। তার জন্য বিল্ড টুল ইম্পর্ট্যান্ট। এবার বেসিক্যালি কীভাবে আমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট করতে পারি, তো এইখানে মেনলি কী হচ্ছে, এইখানে এই অ্যাপ্লিকেশান স্টার্ট করার অনেকগুলো অপশানস রয়েছে। এক হচ্ছে আমরা npm create parcel ভ্যানিলা বলে এখানে বাই পার্সেল প্রজেক্ট বলে এখানে করে তারপরে এখানে প্রজেক্টের ভেতর ঢুকছে। মানে বেসিক্যালি ভ্যানিলা বলতে নর্মাল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। নর্মাল জাভাস্ক্রিপ্টের উপর যদি কোনো কোড করি, তখন যদি এরকম হয় যদি না আমরা টাইপস্ক্রিপ্টের উপর করবো, তখন তাহলে সেক্ষেত্রে আমাদের রিয়াক্ট ক্লায়েন্ট, রিয়াক্ট সার্ভার এরকমভাবে আলাদা আলাদা টাইপের অপশানস রয়েছে, ঠিক আছে, যেগুলো আমাদের এখানে দেখতে হবে। এবং তারপরে আমাদের তার যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন থেকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে এর স্ট্রাকচারটা রেডি করা আছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার মেনলি হচ্ছে কি, যদি মনে করো আমাদের কাছে কোনো রকম মানে প্রিভিয়াসলি কোনো প্রজেক্ট রয়েছে, বা আমরা একদম ফ্রম স্ক্র্যাচ যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে সেটা কীভাবে করবো? তাহলে প্রথমে আমরা দেখি যে ভ্যানিলা প্রজেক্ট কীরকমভাবে কাজ করছে, দেন আমরা আমাদের নিজস্ব কাস্টম প্রজেক্ট কীভাবে তৈরি করছি, এই দুটো প্রজেক্টের স্টেপ দেখে নিই। আচ্ছা, এইখানে গেলাম। আচ্ছা, হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যালো, ওই একটু ব্যস্ত ছিলাম। আর তোকে পরে কল করি রে, আমি একটা ক্লাস করাচ্ছি রে। তুই আছিস কোথায়? আচ্ছা, ঠিক আছে, তোকে আমি মোটামুটি ঘন্টাখানেক বাদে কল করি। হুম, ঠিক আছে। ওকে, তো রেকর্ডিং অন করেছেন? হ্যাঁ, রেকর্ডিং তো অনই রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা এইটাকে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে এখানে আমি এটাকে দিলাম, দেওয়ার পরে এখানে এটা প্যাকেজটা ইনস্টলে ক্রিয়েট হবে। যদিও হলো না, মানে এখানে মেনলি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দরকার। আচ্ছা, এটা ম্যাক বা লিনাক্সের জন্য এই প্রবলেমটা হয়, উইন্ডোজের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়। উইন্ডোজের ক্ষেত্রে প্রবলেম হলে পরে ওখানে সুডোর বলে তো কোনো অপশানস জেনারেলি আমি আছে বলে মনে হয় না, জানা নেই আমার অ্যাকচুয়ালি, কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমি ইউজই করি না। তো সেক্ষেত্রে আমি যেটা জানি সেটা হচ্ছে ওই ফোল্ডারের ওপর বা মানে যখন ভিএস কোড ওপেন করতে হবে, সেটার উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর,
করলে তখন মানে আমরা সেটাকে করতে পারি। তো এইখানে দেখো যখনই আমরা এই যে প্রজেক্টটা পুরো ক্রিয়েট হলো, ভ্যানিলা প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এইখানে এই হচ্ছে বেসিক স্ট্রাকচারটা। ওকে, আচ্ছা আপনি এটা এইখানে কি করে করলেন? ওই যে আপনি আরেকবার দেখান আমাকে যে প্যাকেজটা আপনি এখানে কি করে দিলেন, মানে যেটা ওখান থেকে কপি করলেন? জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি। কপি করে এই জায়গাটার মানে এই প্ল্যাটফর্মটায় পেস্ট করে দিয়েছেন? হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে এই যে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল করেছিলাম এই ফোল্ডার থেকে, ঠিক আছে, ওই ফোল্ডারটার ভেতরে মাই পার্সেল অ্যাপ যেটা নাম ছিল, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে যেটা মাই পার্সেল অ্যাপ আছে, মাই অ্যাপ নাম দিতে পারো, মাই অ্যাপ বলেও নাম দিতে পারো। তাহলে কি হচ্ছে এটা আর একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবে, ঠিক আছে, যা নাম দেবে সেই হিসাবে এটা এসে যাবে, ঠিক আছে। মাই পার্সেল অ্যাপই যে দিতে হবে তার কোনো মানে নেই, মাই অ্যাপ দিলেও হবে, মানে যা নাম দেবে লাস্টে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার যেহেতু এখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে এবার বেসিক্যালি কী হচ্ছে আমাদের এই যে ভ্যানিলা অ্যাপ্লিকেশান যেটা, এটার মধ্যে মেনলি কী হয় আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক একটা সেট আপ দিয়েছে, মানে যাতে কিনা আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা একটা স্টার্টার টেমপ্লেট বলতে পারো, মানে একটা সফটওয়্যার তৈরি করার একটা স্টার্টার টেমপ্লেট টাইপের দিয়ে দিয়েছে। এবার এরপরে আমরা এক্সট্রা আস্তে আস্তে বিল্ড করতে পারি, ঠিক আছে। তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি আমরা যখনই নোড.js-এর উপরে যখন আমরা কাজ করব, মানে নোড.js প্ল্যাটফর্মে এই শুরু হলো কাজ, ঠিক আছে, নোড.js-এ যখনই আমরা কাজ শুরু করব তখন আমাদের প্যাকেজ.json যেটা আছে এটা হচ্ছে আমাদের নোড.js-এর এন্ট্রি ফাইল বলতে পারো, ঠিক আছে। মানে নোড.js-এ যদি আমরা কোনো অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে যাই অবশ্যই যে কোনো নোড অ্যাপ্লিকেশানের, মানে যে কোনো নোড.js-এর উপর বেস করে অ্যাপ্লিকেশান, তার মধ্যে অবশ্যই তুমি প্যাকেজ.json ফাইল দেখতে পাবে 100%, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু তোমার অ্যাপ্লিকেশান বিল্ড হওয়া বা না চলবে তো অবশ্যই চলতে পারে, মানে বিল্ড হবে না, মানে তুমি কাজ করতে পারবে না, মানে চলতে পারে, চলার জন্য অসুবিধা নেই, চলার জন্য প্যাকেজ.json-এর দরকার নেই, মেন হচ্ছে বিল্ড করার জন্য, ডেভেলপ করার জন্য প্যাকেজ.json-এর দরকার, ঠিক আছে। তো সেই কারণে প্যাকেজ.json-টা হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের বিল্ড টুল, এই যে পার্সেল যেটা আছে এই পার্সেলটা হচ্ছে বিল্ড টুল। এবার বিল্ড টুলের পরে যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন হচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের কোড, আর এটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট বিল্ড করার কোড, ঠিক আছে। মানে প্রজেক্টটা এখান থেকে বিল্ড করে দেবে। এবং কীভাবে জিনিসটা বিল্ড হবে, যখন আমরা এখানে npm স্টার্ট করব এই সেম প্রবলেম, মানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দরকার। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনের জন্য এটা ম্যাকের আর ম্যাক আর লিনাক্সের ক্ষেত্রে এই সিনট্যাক্স অ্যাপ্লিকেবল। তো এবার হচ্ছে কি এইখানে সিডি করে আমাদের মাই অ্যাপ এটার ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আপনি যে ফোল্ডারটার নাম দিয়েছেন, হ্যাঁ, যেটা নাম দিয়েছিলাম সেটার ভেতরে ঢুকে যাচ্ছে, আর এক্সট্রা যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম আপাতত। তো এবার এখানে কি হচ্ছে, এখানে আমরা করব npm স্টার্ট করলাম। এবার এখানে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে লোকালহোস্ট 1234 বলে একটা পোর্ট তৈরি হলো, যেটাকে আমরা এখানে ডাইরেক্টলি চেক করতে পারি। তো লোকাল হোস্ট 1234 করলাম, এখানে পার্সেল ভ্যানিলা বলে এইরকম অপশান শো করলো। ওকে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপের স্টার্টিং বলতে পারো যেটা আমরা পাচ্ছি। এবং এটার বেসিক্যালি কী হচ্ছে, এখানে জাস্ট সিম্পল এরকম HTML দিয়ে দিয়েছে, তার সঙ্গে CSS-ও এখানে দিয়ে দিয়েছে, এবার তারপরে যেরকম দরকার সেরকম হিসাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। ও আবার এখানে কালার স্কিমা হিসেবে এই অপশনটা দিয়েছে, লাইট ডার্ক। এটা বোধহয় আপনার ডার্ক লাইট করলে বোধহয় যে ব্যাকগ্রাউন্ডটা লাইট আসবে বোধহয়, নাকি আপনার? মানে বেসিক্যালি এই যে কোডটা, এই যে পার্টিকুলার এই যে কালার স্কিমা কোডটা, এটা অ্যাড হয়েছে 2022-তে। হ্যাঁ, হয়তো বেশি 2000। হ্যাঁ, ঠিক আছে। এই বাহ, এটা খুব সুন্দর করেছে। তো কী সব করছে, আচ্ছা, ডেভেলপমেন্ট প্রত্যেকদিন কি লেভেলে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকদিন এর মতো একদম ইলেকট্রনিক্স গ্যাজেটস এর মতো কিছু না কিছু আপডেট প্রতিদিন হয়ে যাচ্ছে।
বাহ, গুড। ওকে, তো যাই হোক, এইভাবে তাহলে কালার স্কিমা এখন তাহলে এইভাবে রেডি হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। তো এইভাবে আমাদের বেসিক অ্যাপ্লিকেশান স্টার্ট আমরা এইভাবে করতে পারছি, ঠিক আছে, যেটাতে আউটপুট আমরা এইভাবে দেখছি। এরপরে আলটিমেটলি যা যা করার সেটা আমরা করব। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে স্ট্রাকচারটা যেটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা কেন তৈরি করা হলো বা কী কারণে এটাকে অ্যাকচুয়ালি নিয়ে আসা হলো? এটার মেন কারণটা হচ্ছে কি, আমাদের এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছে, দেখো এবার এইটা এক্সপোর্ট হয়েছে, মানে যখন এটা বিল্ড হয়েছে তখন দেখো এখানে এক্সপোর্ট হয়েছে, ঠিক আছে, এবং এক্সপোর্ট হয়ে এখানে দেখো কিছু এক্সট্রা এখানে অ্যাডিশন হয়েছে। যেমন কিনা এখানে একটা হ্যাশ কোড সিএস ফাইল তৈরি হয়েছে, একটা হ্যাশ কোডের ওপর জেএস ফাইল তৈরি হয়েছে, যদিও জেএস লেখা হয়নি, যদিও জেএসের তেমন কিছু লেখা হয়নি, কিন্তু জেএস ফাইল এখানে একটা এক্সপোর্ট করে দিয়েছে। এইগুলোর কারণটা কি? এগুলোর কারণটা হচ্ছে এটাই, মানে আমরা যখনই কিনা এখানে জেএস পেজ দিয়ে যখন আমরা পুরো কাজটা করব, তো আমি এখানে আমাকে আলাদা করে আপনার একটা লিংক করতে হবে না, আমি ওখানে যদি কোনো চেঞ্জ করি সেটা শো করবে, এটা প্রথম সবার আগে। এইখানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, ধরো যে আমরা এখানে এই যেটা করলাম, ঠিক আছে, আমি জাস্ট অ্যাপ ডট জেএস এখানে লিখলাম, লেখার পরে এই অ্যাপ ডট জেএসটাকে আমি এখানে লিঙ্ক করছি এই পেজটার মধ্যে। ওকে, এখানে আমি লিখ করলাম এসসি স্ক্রিপ্ট এসআরসি ইকুয়াল টু অ্যাপ ডট জেএস, এটাকে কল করলাম। ওকে, এবার নর্মালি কল করলে কী আছে, এখানে এইখানে যদি আমি এই যে পার্সেল অ্যাপ যেটা দেখাচ্ছে, এখানে যদি পার্সেল অ্যাপের জায়গায় যদি আমি আমার নিজস্ব কোড যদি ঢোকাতে চাই, তাহলে কী আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি করে লাভ নেই, কারণ এখানে তো এলিমেন্ট বাই আইডি তো নয়। তাহলে এখানে কী হবে, আমরা এখানে করব কোয়ারি সিলেক্টর ডট কোয়ারি সিলেক্টর করে আমরা এখানে H1 ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি পুশ করব। H1 ট্যাগের মধ্যে এখানে কালার রেড, আর এখানে এই অ্যাকচুয়ালি প্রথমে আমরা এটাকে অবজেক্টিফাই করি, ভার ইএল ইকুয়াল টু এটা করলাম, করার পরে এখানে ইএল ডট এইটা অ্যান্ড ইএল ডট ইনার HTML মাই অ্যাপ্লিকেশন। ওকে, মাই অ্যাপ্লিকেশন বলে যেই মুভিটা সেভ করলাম অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে গেছে, এবং এটা কিন্তু আমরা এখানে দেখতেও পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার বেসিক্যালি কী হচ্ছে, এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কাস্টম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা আমাদের ইচ্ছে মতন এখানে চেঞ্জেস করতে পারি। আচ্ছা, ওকে, এবার ব্যাপারটা আছে এই যে ব্যাপারটা, এই যে ফাংশনটা, এটাকে আমি করছি একটা ফাংশন বলে আমি এখানে লিখছি, ফাংশন CLICK ক্লিক মি বলে এখানে ফাংশন নেমটা দিচ্ছি, ঠিক আছে, এবং অবশ্যই ক্লিক বলে দেবো না বা অন ক্লিক বলেও দেবো না, ক্লিক মি বলেই দেবো, নাহলে পরে প্রবলেম হবে। আশা করি এই প্রবলেমটা দেখেছো আগে। ওটা নিতে চাই না তাই জন্য। তো এবার এখানে কি হচ্ছে, বাটন, আমরা এখানে ক্লিক করছি, ক্লিক অ্যান্ড এখানে কি আছে, অন ক্লিক করে এখানে CLICK ক্লিক মি বলে এখানে আমরা ক্লিক মি ফাংশনকে কল করছি। এবার এই ক্লিক মি ফাংশনকে এই মোমেন্টে এখানে কল করব। এটা কল করার পর এখানে আউটপুটটা দেখি। আচ্ছা, ওই যে ক্লিক বলে আসছে, হ্যাঁ এখানে ক্লিক বলে আসছে। এবার এটার উপরে যেই ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাদের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর ভেতরে আর একটু চেঞ্জ করতে পারি। এখানে কন্টেন্ট অ্যালাইন সেন্টার রয়েছে ঠিকই, কিন্তু এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে
আরও বেটার। ওটা মাঝখানে তাহলে তাহলে বাটনের পার্টটা সেন্টারে মাঝখানে দেখাবে। ঠিক আছে, তার মানে ইন জেনারেল এটা আসছে, ক্লিক করলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এটা আপাতত আপডেট করলাম। এবার এইটা তো আপডেট হলো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে করলাম কি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি অ্যাপ, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটাকে এবার মডেল করা শুরু হচ্ছে, মানে এটাকে আরও একটু ভাঙবো। আর এটা হচ্ছে বেসিক্যালি এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, এটার নাম চেঞ্জ করে এটার নাম দিয়ে দিচ্ছি মেইন ডট জেএস। ওকে, মেইন ডট জেএস দিচ্ছি, আর এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি মেইন। ওকে, জাস্ট যেমন ছিল তেমনই থাকছে, ঠিক আছে। এবার এখানে এটা হলো। এবার এর ভেতরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে আমি অ্যাকচুয়ালি এইখানে এক্সপোর্ট করে দিচ্ছি। আমরা যদি ডিফল্ট ফাইল যদি চেক করি তাহলে সেটা হবে ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে। প্রত্যেকটা পাথের ডিফল্ট ফাইল হয় ইন্ডেক্স ডট জেএস, যেটাকে অটোমেটিক্যালি লোড করে নেয়, ঠিক আছে। এবার এটাকে আমি করলাম। এবার এটাকে এখানে ফেলার পর এবার আমরা এইটাকে মডুলার হিসেবে এটাকে অ্যাটাচ করব মেন সিস্টেমের সঙ্গে, ঠিক আছে। এবার মেন সিস্টেমের সঙ্গে যখনই আমরা এটাকে অ্যাটাচ করব, এটার অ্যাকচুয়ালি নোড যখন আমরা ES5-এ কাজ করতাম তখন তার একটা প্রসেস আলাদা ছিল। মানে বেসিক্যালি এখানে দু রকম টাইপের অপশানসে কাজ হয়, একটা হচ্ছে কমন জেস স্ট্রাকচার আর একটা হচ্ছে মডিউল জেস আর্কিটেকচার। তো তো কমন জেস আর্কিটেকচারটা একটু অন্যরকমভাবে কাজ করে, আর মডিউল জেস আর্কিটেকচার যেটা আছে সেটা অন্যরকম কাজ করে। কীরকম ব্যাপারটা, কমন জেস আর্কিটেকচার হচ্ছে MODULE মডিউল ডট export এক্সপোর্ট করে এখানে এই ক্লিক মি বলে যে ফাংশনটা আছে এটাকে এক্সপোর্ট করা হয় এই ফাইল থেকে, যাতে কি না আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি var var app ইকুয়াল টু require require করে এইখানে আমরা এই যে অ্যাপ যে ফোল্ডারটা আছে এটাকে পয়েন্ট করলাম। এই অ্যাপ ফোল্ডারটাকে পয়েন্ট করার মানেই হচ্ছে আমি এখানে অ্যাকচুয়ালি এইটাকে নিয়ে আসলাম এখানে। ওকে, এবং এটাকে নিয়ে আসার পরে এবার আমরা করছি এই যে অ্যাপ জেএসের যে মডেলটা, এই অ্যাপ জেএসের মডেলটাকে আমরা এখানে এইভাবে কল করছি। এবার এইটাকে যখন আমরা কল করব তখন আমরা এটাকে ইন জেনারেলি কল করতে গেলে অ্যাপ ডট অনলি অ্যাপ এইভাবেই আমরা কল করতে পারি। এবং এটাকে যখনই এইভাবে কল করব, এইবার ঘটনাটা হচ্ছে কি, যেহেতু এখানে মাল্টিপল আর্কিটেকচার হয়ে যাচ্ছে, মানে মাল্টিপল ফাইলস সমেত, সেই কারণে এখানে এই একটা এক্সট্রা লাইন অ্যাড করতে বলছে জেএস ফাইলের আগে। তো এই লাইনটাকে আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগের এখানে অ্যাটাচ করতে হবে, তাহলে পরে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যে মোমেন্টে আমি ওই ফাইলটাকে কল করেছি, তাহলে এখানে দেখো বাই ডিফল্ট লোড হওয়ার পরে এইখানে এটা শো করছে না, ঠিক আছে, কারণ মানে ক্লিক মিটা আসলো না। অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম যে অন লোডে এই ফাংশনটা এটা চলে আসুক। দেখি এটা বাই ডিফল্ট লোড হওয়া উচিত। এখানে ক্লিক করেও আপাতত এটার কিছু আপডেট দেখতে পাবো না। এইখানে একটু এই যে ডিস্ট ফোল্ডারে যতবার নতুন নতুন বিল্ড হচ্ছে ততবার কী হচ্ছে, এখানে কিছু এক্সট্রা ফাইল অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এটাকে আবার ডিলিট করে আবার আমি এখানে এক্সট্রা অ্যাড করছি, যাতে আমার ফাইলের পার্টটা যাতে একটু সহজ থাকে, সোজা সাপটা থাকে, বুঝতে যাতে একটু সুবিধা। এখানে হচ্ছে ওই অ্যাকচুয়ালি আমরা যে ফাংশনটা লিখেছিলাম সেই ফাংশনটাকে এখানে মডেল ডট এক্সপোর্ট করে এখানে ফেলা হয়েছে, যেটা কিনা এখানে আমাদের ডাইরেক্টলি এসে গেছে। ওকে, এবার এখানে এসে তো গেছে,
কিন্তু এই স্ট্রাকচার কি আপনার এর মধ্যে ইনবিল্ট ছিল তো স্ট্রাকচারটা? এটা তো আগে থেকে দিয়ে রাখছে কাজ করার জন্য। হ্যাঁ সেটাই বলছি, আপনার কাজ করার জন্য। হ্যাঁ বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্সি হ্যান্ডলিংয়ের জন্য এই স্ট্রাকচারটা দিয়েছে, যাতে কিনা আমাদের কোনো রকম সেট আপ যাতে করতে না হয়। আচ্ছা, আমি আপাতত এখানে একটা কনসোল ডট লগ ইউজ করি, নাহলে পরে বুঝতে পারবো না যে এই মডেলটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। ক্লিক CLI ক্লিক মি। তো এখানে এটাকে লোড তো করা হয়েছে, কনসোলে গিয়ে একবার চেক আপ করে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি আউটপুট কী আসছে। তো এখানে বলছে অ্যাপ নট এ ফাংশন, তার মানে বেসিক্যালি আমাদের এই মেইন ডট জেএসের মধ্যে যেটা আমরা কল করছি এটা অ্যাকচুয়ালি এজ এ ফাংশন কাজ করছে না। তাহলে এখানে আর একটা অপশানস আমাদের রয়েছে, আমরা এই প্রসেসটা এখানে ইউজ করতে পারছি না, যেহেতু আমাদের এখানে আমরা ইউজ করেছি এই বিল্ডার টুলটাকে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এক্সপোর্ট বলে আমাদের মডেল এখানে এক্সপোর্ট করতে হবে, এবং আমরা যখন এখানে ইম্পোর্ট করব তখন এখানে ইম্পোর্ট, ওকে, ইম্পোর্ট করার পরে এবার এখানে কি হচ্ছে, আমরা ডাইরেক্টলি এখানে ওই যে এক্সপোর্ট যেহেতু লেখা আছে ক্লিক মি, তো এখানে আমরা ডাইরেক্টলি এটাকে এক্সপোর্ট ক্লিক মি বলে ফাংশনটাকে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব অ্যাপ ফাইলের ভেতর থেকে, ঠিক আছে। এবং এই যে অ্যাপ ফাইলের ভেতর থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা কনস্ট ক্লিক মি ইকুয়াল টু CLICK ক্লিক মি সেট করে নিচ্ছি। আচ্ছা, বা আচ্ছা দরকার নেই আমার মনে হয় এটা এইভাবেই থাক। দেখি এখানে তো ক্লিক মি রয়েছে, থাক, এখানে এটা যেভাবে কল করা আছে সেটা থাক। ক্লিক মি এখানে আমরা এটাকে কল করি আপাতত বাই ডিফল্ট, দেখি আলটিমেটলি এটা এনাবেল হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি ক্লিক মিটা ডাইরেক্টলি আমরা এখানে ইম্পোর্ট করে এটাকে এনাবেল করে দিলাম। এইটাকে অ্যাকচুয়ালি তখনই ইউজ করতে পারবো, মানে এটা যেহেতু আমাদের এক্সট্রা অ্যাডিশনাল মডিউল, এটাকে তখনই আমরা ইউজ করতে পারবো যখন কিনা আমরা এখানে অন্য কোনো ফাংশন, ইম্পোর্ট বলে কথা লেখা আছে অলরেডি, ঠিক আছে। এখানে এক্সপোর্ট যখনই আমরা ইউজ করবো তখনই আমরা ইম্পোর্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা এখানে এক্সপোর্ট করছি তখন এইখানে যে স্ট্রাকচারটা যেটা দাঁড়াচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন যেটাকে আমরা বানিয়ে এক্সপোর্ট করে দিলাম, এবং এইখানে যে ইম্পোর্টটা যেটা হলো এটা যে প্রসেসে যেটা তৈরি হলো এটা হচ্ছে ডিস্ট্রাকচারিং প্রসেস, মানে বেসিক্যালি এই যে অ্যাপ ফাইলটা এটাকে আমরা এইভাবে অ্যাপ বলে ফাইল ক্রিয়েট করতে পারি, এবং অ্যাপ ডট ক্লিক মি যদি করি সেটাও আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হতে পারে। কিন্তু এখানে একটু প্রবলেম হবে যেহেতু এখানে ডিফল্ট বলে কোনো ফাইল আমাদের বানানো নেই। এবার এইখানে যদি এক্সপোর্ট ডিফল্ট বলে যদি এটার আগে যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এইখানে ক্লিক মি আর হবে না, এটা তখন এই অ্যাপ বলে যে কথাটা আছে এইটাই ইটসেলফ আমাদের ফাংশন হয়ে যাবে, মানে যা হিসাবে আমরা চাইবো নামকরণ করতে সেই হিসাবে আমরা নামকরণ করতে পারি। আচ্ছা, এই সেটিংসের জন্য এই জায়গাটাতে একটু প্রবলেম হয় যখনই আমরা মডুলার বেস আর্কিটেকচারে যাই, এক্সট্রা ফাইল কিছু চলে আসে, এক্সট্রা ফাইল চলে আসে, কিন্তু এখানে এই একটা মডিউল খুঁজে পাচ্ছে না বলছে, মানে বেসিক্যালি যেহেতু আমি এখানে ডিফল্ট বলে এখানে এক্সট্রা অ্যাড করেছি, যদিও এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি সুইটেবল স্ট্রাকচার নয়, যাই হোক চাপ বাদ দাও, এইভাবেই ছাড়ি। তাহলে এখানে বেসিক্যালি যখন আমরা উইদাউট এক্সপোর্ট আমরা ইউজ করব, মানে উইদাউট ডিফল্ট আমরা ইউজ করব, তখন ডাইরেক্টলি আমরা
ওখানে যে ফাংশনটা আছে মানে যেটা আমরা এক্সপোর্ট করেছি সেটাকে ডাইরেক্টলি আমরা এখানে কল করতে পারি, ঠিক আছে। করে আমরা এখানে ডাইরেক্টলি কল করতে পারি অ্যাজ এ ফাংশন, এবং সেটা আমরা এখানে আউটপুটে সেটা দেখতে পাবো। এবং বেসিক্যালি কী হয়, এই যে ফাইলটা সেটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ফাইলে তৈরি হয়ে চলে আসছে। মানে বেসিক্যালি আমরা করলাম মাল্টিপল ফাইলসে, দুটো আলাদা আলাদা ফাইল। এখানে এই যে এখানে এটা শো করছে ক্লিকমি, অ্যান্ড সেটা কল হচ্ছে যখন আমরা এখানে এই যে এক্সপোর্ট ডেস্টিনেশন করে এই সমস্ত এক্সপোর্ট করে এখানে অটোমেটিক্যালি ওটা লোড হয়ে যাচ্ছে যখন এটা কল করা হচ্ছে কোথাও, ঠিক আছে। এখানে পার্সেল হেল্পার দিয়ে ক্লিকমি এখানে অটোমেটিক্যালি এক্সপোর্ট করছে যখন আমরা এখানে এটাকে কল করছি। তো এবার এটাকে এখানে কল করছি, এবার মেবি এখানে আর কি যাই হোক বেসিক্যালি এইভাবে মেনলি একটা স্ট্রাকচার চলতে পারে। এবার এর ভেতরে যখন আমরা কোনো ফাংশনস ক্রিয়েট করছি, এই ফাংশনসের বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এইখানে জিনিসটা এইরকম টাইপের হবে না। আমাদের এখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কীরকম হয়, ব্যাকএন্ডে যখন কাজ করে এই ক্লিকমি ব্যাপারটা আমাদের তখন চলবে যখন কিনা আমাদের এখানে অন ক্লিক বলে কোনো একটা মেথড আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এক্সপোর্ট করে এখানে ফাংশন দিচ্ছি অন, ঠিক আছে, অন বলে এখানে নাম দিলাম, যার ভেতরে আমরা কল ব্যাক অ্যাপ্লাই করব। কল আচ্ছা, এখানে ফার্স্টে আমরা একটা ইএল নেম অ্যাপ্লাই করছি, ইএল ইএল নেম, আর তারপরে আমরা এখানে করছি কি কল ব্যাক এখানে বলে আমরা একটা অ্যাপ্লাই করছি। এবার কি করছি এখানে var el ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর করে এখানে আমাদের ইএল নেমটাকে এখানে বসাচ্ছি, যার আমি এখানে সিলেক্টর এখানে ইউজ করব। এবার হচ্ছে কি ইএল এখানে অ্যাড ইভেন্ট LISTNER ইভেন্ট লিস্নার্স, হয়তো স্পেলিং ঠিক আছে। তো এখানে করছি কি CLICK ক্লিক অ্যান্ড দেন আমরা এখানে কল ব্যাক অ্যান্ড ট্রু, এই করে আমরা এখানে এটা বসালাম। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি এইখানে এই ফাংশনটাকে কী করব, এইটাকে এই অনের মাধ্যমে আমরা এটাকে সেট করব। তাহলে এখানে var এখানে কী করছি অন বলে মেথডকে আমরা এখানে কল করলাম, এর ভেতরে আমরা ক্লিকমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই দুটো যখন আমাদের অ্যাপ্লাই হবে প্রপারলি তখন আশা করা যায় এটা কাজ করলেও করতে পারে। আচ্ছা, আচ্ছা এখানে কোয়ারি সিলেক্টর ফার্স্ট হচ্ছে আমরা কোনটার উপর বেস করে এখানে এলিমেন্ট নেমটা আমাদের দিতে হবে BUTTON বাটন, ওকে। এই বাটনটা দিলাম এবং এখানে ক্লিক করতে ক্লিকমি অ্যাপ্লিকেবল হয়ে গেল। জাস্ট বেসিক্যালি লাইব্রেরি ফাংশনস বানানো হলো, মানে একটাতে কী হচ্ছে ক্লিক ফাংশন আর একটাতে কালার ফাংশন, ঠিক আছে। এইভাবে আমরা দুটোকে বসিয়ে এই দুটো লাইব্রেরি ফাংশন হলো, এবং লাইব্রেরি ফাংশনকে আমরা ডাইরেক্টলি এইভাবে কল করলাম। মানে এখানে বেসিক্যালি কী হলো, আমাদের HTML CSS এর মধ্যে কোনো ফাংশনালিটি অ্যাটাচ করলাম না, ডাইরেক্টলি যা কাজ করা সেটা আমরা ব্যাকএন্ড থেকে জিনিসটাকে ম্যানেজ করে এইখানে ফেলে দিলাম, এবং এইখানের মারফতে আমাদের ডেটাটা অ্যাসাইন হলো, ঠিক আছে। এবার এটা হওয়ার পরে জাস্ট তারপরে ডাইরেক্টলি কাজ করার যেটা সেটা করছে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি মডেল বেস আর্কিটেকচারের প্রসেস। এটা কাইন্ড অফ একটা কী হলো, ফ্রেমওয়ার্ক টাইপের কাজ করলো, এটা কাইন্ড অফ একটা ফ্রেমওয়ার্ক টাইপের কাজ করলো। তো এই হচ্ছে বেসিক্যালি ফ্রেমওয়ার্কের প্রসেস যখন আমরা স্টার্টিং করি। তো এই যে প্রসেসটা আছে এটাকেই বলা হয় মডেল বেস আর্কিটেকচার বা মডুলার আর্কিটেকচার, যেখানে কী হয় আমরা মাল্টিপল CSS বা মাল্টিপল JS ফাইল আমরা ইউজ করতে পারি আলাদা আলাদাভাবে, এবং সেটাকে মার্জ হয়ে যায় যখন একটা ফাইনাল প্রোডাকশানে যখন এটা ক্রিয়েট হয়।
এবার ফাইনাল প্রোডাকশন বিল্ড করতে গেলে কী করতে হয়? ফাইনাল প্রোডাকশন বিল্ড করতে গেলে npm ফার্স্টে আমি এখানে অবশ্যই এই ডিস্ট ফোল্ডারটাকে ডিলিট করে দেবো, কারণ বেসিক্যালি আরও মিনিফাই করবে জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা npm রান build বিল্ড, মানে এখানে বেসিক্যালি parcel.js এর মধ্যে এই দুটো অপশানস দেখা আছে। তো এইখানে স্টার্ট অ্যান্ড বিল্ড এই যে ব্যাপারটা ইন জেনারেল বেসিক্যালি কী হয়, যখন আমরা npm এর যে কোনো কমান্ড, মানে এই যে স্ক্রিপ্টের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে npm কমান্ড, ঠিক আছে? তো এই npm কমান্ডগুলো আমরা এখানে সেট করি। আর এই পার্সেল হচ্ছে বেসিক্যালি আমাদের প্যাকেজ কমান্ড, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের প্যাকেজ কমান্ড, আর এই দুটো হচ্ছে আমাদের npm কমান্ড। তো প্যাকেজ কমান্ডকে npm কমান্ডের সঙ্গে অ্যাটাচ করতে হবে, কারণ বেসিক্যালি কী হয়, আমরা এই যে প্যাকেজ কমান্ড যেগুলো আছে এই প্যাকেজ কমান্ডকে যদি আমরা গ্লোবালি ইনস্টল না করি, মানে এটাকে আমি যদি গ্লোবাল প্যাকেজ হিসেবে যদি ইনস্টল না করি নোড.js এ, তাহলে আমরা কিন্তু এই পার্সেল বিল্ডকে আমরা ডাইরেক্টলি কনসোলে কল করতে পারবো না। তখন কনসোলে কল করতে গেলে আমাদের প্যাকেজ কমান্ড দিয়ে আমাদের কল করতে হবে, এবং প্যাকেজ কমান্ড হচ্ছে npm এবং npm রান দিয়ে বিল্ড, আর অনলি ফর স্টার্টের ক্ষেত্রে উইদাউট রান ছাড়া আমরা করতে পারি। যদি মনে করো যে না আমি রান দিয়ে স্টার্টও করবো, তা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার জাস্ট আমি এটাকে বিল্ড করলাম, দেখো এখানে জাস্ট এখানে 3টে ফাইল ইন জেনারেল এটা ক্রিয়েট হচ্ছে, বাট এখানে ম্যাপ ফাইলটা হচ্ছে বেসিক্যালি আমাদের বোঝার সুবিধার জন্য করে। এইবার দেখো এখানে যেটুকু আমি কোড লিখেছিলাম ঠিক সেইটুকু কোডকেই এখানে এক্সপোর্ট করেছে। বিল্ড ফাইলটা কেন আমি তৈরি করলাম তার প্রধান কারণ হচ্ছে যেটুকু ফাইল আমরা লিখেছিলাম, যেটুকু কোড আমরা লিখেছি, এই দুটো ফাইল মিলিয়ে এই দুটো ফাইলের কোডটাকেই দেখো শর্ট করে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা ক্লিক মি, হ্যাঁ জাস্ট এখানে কি আছে ডকুমেন্ট ডট এই যে বাটন, এখানে বাটনকে কল করে এখানে ক্লিক করা হয়েছে, এবং ক্লিক করার পরে কী হয়েছে এখানে এলিমেন্টটাকে মানে এর ভেতরে যে ফাংশনটা পুশ করা হয়েছে সেটা হচ্ছে এইটার ভেতরে এই ফাংশনটা পুশ করা হয়েছে। তো প্রথমে এই ফাংশনটাকে লিখে দিয়েছে এক লাইনে, আর তারপরে করেছে কি এটাকে আর এক লাইনে লিখে দিয়েছে। জাস্ট জিনিসটা দেখো কতটা ছোট করে আর একটা লাইনে করে দিয়েছে। কিন্তু করলো কি আমাদের কমপ্লেক্স জিনিসটাকে কিন্তু সিম্পলিফাই করে দিল যখন ফাইনাল বিল্ড আপ হলো। ওকে, তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলটিমেট বলার বিষয়, যে আমরা যখন কোড করি আমরা কোড করতে আমাদের সুবিধা মতন আমরা আমাদের মতন স্ট্রাকচার করতে পারি, ঠিক আছে? কিন্তু সেটাকে সিম্পলিফাই করা বা সেটাকে কম্পাইলে আরও বেটার করার যে কাজটা সেটা আমাদের এই বিল্ডার টুল হ্যাঁ এই বিল্ড টুলটা করে দেয়। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে যে স্ট্রাকচারটা আমরা বানিয়েছি এইটা যদি তোমার খুব ভালো স্কিল সেট না থাকে তার মানে তুমি কিন্তু এই জিনিসটা বুঝবে না, এই কোড বেসটা বুঝবে কি না, বুঝবো না। যদি আমি এটাকে এক্সপ্লেন না করে কাজ করতাম তাহলে হয়তো এই জিনিসটা বোঝাই সম্ভব ছিল না। হ্যাঁ ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি এইখানে এই জিনিসটাকে যখনই আমরা এখানে করলাম, করার পর এই যে ফাংশনটা এবার এখানে যেমন কি আছে ক্লিক মি, এখানে SELECTOR সিলেক্টর নাম দিলাম। এবার এখানেও যেহেতু কোয়েরি সিলেক্টর আছে তাহলে এখানেও আমরা এটাকে আমাদের ইচ্ছে মতন চেঞ্জ করতে পারি, আরও কিছু অপশানস এখানে অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের এখানে এইভাবে বিল্ড টুল তৈরি হচ্ছে। এবার আমরা এটা হচ্ছে ফাইনাল প্রোডাকশান, মানে এটা যেটা তৈরি হলো এটা নিয়ে গিয়ে এবার আমরা সার্ভারে ফেলে দেবো। ঠিক আছে, মানে সার্ভারে বলতে এটা ফাইনাল তোমার ওয়েব পেজ সার্ভার যেটা থাকে সেখানে ফেলে দিলে ডাইরেক্ট সার্ভার থেকে রান করবে। এর জন্য এক্সট্রা কিছু করার নেই, এখানে ডাইরেক্ট আমি এখানে এই HTML করে এখান থেকে ডাইরেক্ট রান করে দিলাম। আচ্ছা, এটা ডাইরেক্ট রান করে দেওয়া হলো এবং এখানে ক্লিক করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে চলবে না কারণ এটা বেসিক্যালি ফাইল বেস সার্ভারে এটা রান করেছে। এটা যেটা রান হয়েছে এটা ফাইল বেস সার্ভারে রান করেছে। এটাকে চেক করতে গেলে আমাকে সার্ভার এনভায়রনমেন্টে ফেলতে হবে। সার্ভার এনভায়রনমেন্টে ফেলতে গেলে CRV সার্ভ বলে প্যাকেজ আছে কিনা দেখতে হবে। অপশানস প্রচুর আছে,
এটা পিএইচপি এনভায়রনমেন্ট দিয়ে করছি, কারণ পিএইচপি এনভায়রনমেন্টটা আমার সেট করা আছে আচ্ছা পাবলিকালি, মানে গ্লোবালি সেট করা আছে। আচ্ছা তো সেই কারণে আমি এটা দিয়ে করছি। আরে পিএইচপি এনভায়রনমেন্টই আমার মনে হয় প্রবলেম আছে, পিএইচপি এনভায়রনমেন্টই নেই, আমার পিএইচপি এনভায়রনমেন্ট নিয়েই প্রবলেম শো করছে, পিএইচপি এনভায়রনমেন্টই নেই। আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমাদের পিএইচপি এনভায়রনমেন্ট এই মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা নোড.js এর এনভায়রনমেন্ট রয়েছে শার্প বলে, আচ্ছা শার্প npm বলে এখানে একটা অপশান রয়েছে। তাহলে এই যে প্যাকেজটা আছে শার্প প্যাকেজ, আচ্ছা মানে টেস্টিংয়ের জন্য বেসিক্যালি আমাদের এটা ইউজ করতে হয়। তো এখানে npm শার্প যেটা আছে, npm i শার্প, মানে আই মানে হচ্ছে ইনস্টলের শর্ট ফর্ম আছে শার্প। তো আমরা এই শার্প প্যাকেজটাকে গ্লোবালি ইনস্টল করব, তার জন্য আমাদের কমান্ড হচ্ছে npm install --global শার্প, এটাকে শর্টে -geo করা যায়। ওকে, তাহলে আমরা এইটাকে অ্যাপ্লাই করে, আমি এখানে সুডো অ্যাপ্লাই করতে হবে, কারণ যেহেতু গ্লোবালি এটাকে সেট করতে হবে। এই যে মোমেন্টে আমার এটা হলো, এবার হচ্ছে কি আমাদের এই যে শার্প বলে যে প্যাকেজটা, এটা গ্লোবালি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা চাইলে এখানে গ্লোবালি আমরা চেক করতে পারি, ঠিক আছে। এই মোমেন্টে গ্লোবালি যদি আমরা এটাকে এনাবেল করি, এই প্রজেক্ট ফোল্ডার এইভাবে দেখতে পাচ্ছি। এবার যেই ডিস্ট ফোল্ডারের উপর যাবো, এইভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটা চালু হবে না, কারণ কি ফাইল বেসড স্ট্রাকচার হয়ে আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এটাকে স্টার্ট করতে গেলে আমাদের npm শার্প -help করে আমাদের একটু দেখে নিতে হবে যে কীভাবে আমরা সেট আপটাকে করতে পারি। তো এখানে কি হচ্ছে, npm l হচ্ছে লিসনার, মানে এল হচ্ছে লিসনার। তাহলে এখানে আমাদের সমস্ত রকমের অপশান রয়েছে। তাহলে এখানে -p দিয়ে পোর্ট, লিসেন দিয়ে, এখানেও আমরা ইউআরএল বা পোর্ট আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে সিগন্যাল নয়, সিঙ্গেল বলে এখানে অপশান রয়েছে, ঠিক আছে, সিঙ্গেল বলে অপশান রয়েছে এখানে, পোর্ট অনেক কিছু অপশান তো রয়েছে। ওকে, তারপরে এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যে পাতের মধ্যে গিয়ে আমরা যেটাকে অন করতে চাইবো, সেই পাতের ব্যাপারটা এখানে মেনশন সেইভাবে দেখলাম না। দেখি এখানে একটু ডকুমেন্টেশনটার দিকে তাকিয়ে দেখি। আচ্ছা, ফোল্ডার ডকুমেন্টেশন ফোল্ডার ডাইরেক্টলি আমরা লিখতে পারি। তো এখানে ACRV সার্ভ, এই যে এখানে লেখা রয়েছে, ঠিক আছে, সার্ভ ফোল্ডার নেম করে আমরা ফোল্ডার নেমকে সার্ভ করতে পারি। তাহলে এখানে ডিস্ট ফোল্ডারের ভেতরে আছে, ঠিক আছে, ডিস্ট ফোল্ডার থেকে আমরা অ্যাকচুয়ালি সার্ভ করছি। তাহলে এখানে লোকালহোস্ট 3000 এটাকে ওপেন করলাম, তাহলে আমাদের এনভায়রনমেন্ট স্টার্ট হয়ে গেল। এই হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল সার্ভার সাইড অ্যাপ্লিকেশন, যেটা আমাদের আমরা পাবলিশ করতে পারি। এটা হচ্ছে প্রোডাকশন ভার্সন, এটা কিন্তু লোকাল ভার্সন নয়, মাথায় রাখবে। এটা যেটা আমরা তৈরি করছি শার্প দিয়ে যেটাকে চালালাম, এটা হচ্ছে প্রোডাকশন ভার্সন, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাকশন, আমরা দেখছিলাম ওইভাবে আমরা এখনো দেখতে পাইনি। এটা হচ্ছে প্রোডাকশন ভার্সনের জন্য আমরা এই পার্টটাকে রেডি করলাম। আর যদি আমাদের এটা লোকালি ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে হয়, তখন হচ্ছে npm স্টার্ট করে আমি এটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হিসেবে আমি তখন এখানে আর দেখতে পাবো না, তখন দেখতে পাবো 1 2 3 4 এই পার্টে, এবং এটা আমাদের এই প্রসেস চলবে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোডাকশন এনভায়রনমেন্ট। আচ্ছা স্যার, এটা যে ব্রাউজারে দেখতে যাচ্ছিলাম সেটা তো হচ্ছিল না এখানে। ব্রাউজারে কি রয়েছে? তো আপনি যে তখন ফায়ারফক্স বাড়িতে খুলছিলেন, এটা খুলছিল। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে কোড বেস চেঞ্জ হয়েছে, সিলেক্টর এখানে চেঞ্জ করেছি, তো চেঞ্জ করেছি। এবার যেহেতু চেঞ্জ করা আছে, সেক্ষেত্রে এখানে দেখো
ওই ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর নট ভ্যালিড বলে এখানে শো করছে। তাহলে এবার এটাকে অ্যাজ এ লাইব্রেরি ইউজ করে না, তাহলে এখানে কী করতে হবে, ভার বা কনস্ট হোয়াট এভার যাই খুশি দিতে পারো। এখানে কি হচ্ছে ইএল নাম দিলাম, ঠিক আছে। ক্লিক মি ইভেন্টে এখানে করছি কি সিলেক্টর নেম দিয়ে দিচ্ছি, কোন সিলেক্টরে আমরা হিট করতে চাই, ঠিক আছে। ওকে, হিট ইএল নাম দিলাম, যেটাতে আমরা হিট করতে চাই, সেটাকে অ্যাজ এ প্যারামিটার এখানে পুশ করে দিতে চাইছি। দেখা যাক, এখানে ডাইরেক্টলি এটা ইএলটা এখানে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে বেসিক্যালি আমরা এটাকে এইভাবে কল না করে এইভাবে দেখি কল করা যায় কিনা। কারণ বেসিক্যালি এখানে এই যে ব্র্যাকেটটা যখনই আমি ইউজ করছি না, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। এটা অ্যাকচুয়ালি প্রবলেম কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে কল করার মানেই হচ্ছে আমাদের কল হয়ে যাচ্ছে ডাইরেক্টলি, এটা কল ব্যাক থাকছে না। কল ব্যাক করতে গেলে আমাকে এখানে অ্যাকচুয়ালি ফাংশন এখানে পাস করাতে হবে, অ্যানোনিমাস ফাংশন, যার ভেতরে আমরা এই ক্লিক মিটাকে এইভাবে আমরা কল করতে পারি, যাতে কিনা বাটনটা ক্লিক হওয়ার পরে গিয়ে অ্যাকচুয়ালি কাজটা করবে। আচ্ছা, ঠিক আছে, নাহলে পরে কী হচ্ছে, এ বাই ডিফল্ট কল হয়ে যাচ্ছিলো যখনই আমি প্যারামিটার হিসেবে কল করছিলাম। ঠিক আছে, তাতে কী হলো, এই প্রসেসে গিয়ে কী হলো, তাহলে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি যে কোথার ভেতরে কার ভেতরে আমরা কী ডেটা পুশ করতে চাই। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে ক্লিক মির জায়গায় এটার নাম দিই চেঞ্জ মি, CHNG চেঞ্জ মি। প্রথমে সিলেক্টর দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কী হচ্ছে, টেক্সট বসাচ্ছি অ্যান্ড দেন কালার বসালাম। ওকে, তাহলে কী হচ্ছে, এখানে যদি টেক্সট যদি থাকে তাহলে সে টেক্সট বসবে, আদারওয়াইজ ডিফল্ট। কালার যদি থাকে কালার বসবে, নাহলে ডিফল্ট। ওকে, অ্যান্ড এইটা জাস্ট ফর টেস্টিং, এটাকে মুছে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের ক্লিক মির জায়গায় এটা হয়ে গেল চেঞ্জ মি। ঠিক আছে, তাহলে এখানে চেঞ্জ মি এইভাবে আমরা এটা কল করলাম। তাহলে কি আছে, এইখানে বাই ডিফল্ট এইটা পেলাম, বাট এখানে এখনো ক্লিক মিটাই শো করছে। এখানে বললাম হ্যালো পল্লব, হ্যালো পল্লব বলে এখানে নাম দিলাম। তাহলে দেখো হ্যালো পল্লব হয়ে গেল। বেসিক্যালি কী হচ্ছে, যা কাজ করছি এখন আমাদের এই ফার্স্ট এন্ডিংয়ে কাজ করছি, মানে এটা বেসিক্যালি কী হচ্ছে, তোমার আস্তে আস্তে এটা কিন্তু একটা লাইব্রেরি হয়ে যাচ্ছে ব্যাকএন্ড। মানে জাস্ট আমি এখানে আমাকে যদি, এটা তো শুধুমাত্র একটা এলিমেন্ট রয়েছে, যদি আমাদের মাল্টিপল এলিমেন্টসে যদি থাকে আমরা করতে পারি। মানে বেসিক্যালি কী আছে, তুমি এখানে আর অন্য একটা এলিমেন্ট সেট ইউজ করো, এখানে H2 বা H1ই রাখতে পারো, হোয়াট এভার। ঠিক আছে, অ্যানাদার টেস্ট হেডিং। ওকে, অ্যান্ড এখানে বাটনের ক্ষেত্রে BUTTON বাটন, বাটনের ক্ষেত্রে আমরা এখানে এটা করছি। তাহলে এখানে একটা কাজ করি, এখানে দিয়ে দিই আইডি। ঠিক আছে, আইডি করে H1 এর নাম দিই, এটাকেও H1 ট্যাগ রাখি, বাট এটার নাম দিই আইডি H2। ঠিক আছে, মানে এটা হেডিং 2, এটা হেডিং 1, H1 অ্যান্ড হেডিং 2। ওকে, এখানে কী আছে, এইখানে এটা আইডিটা দিই, এখানে দিই বাটন 1 BTN1, অ্যান্ড এখানে আমরা এটার নাম দিই আইডি BTN2, যাতে কিনা আমাদের বুঝতে সুবিধা হয়, মানে চেঞ্জ করতে সুবিধা হয়। CHANG চেঞ্জ, ANNOTHER অ্যানাদার। ঠিক আছে, জাস্ট আমি এখানে দুটো আলাদা আলাদা টাইপ রাখলাম। তাহলে এইখানে ক্লিক করলে হাই পল্লব এসে যাচ্ছে, এইখানে ক্লিক করলে হচ্ছে না, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, H1 ট্যাগ হিসেবে ফার্স্টের ট্যাগেই ও ধরেছে। ঠিক আছে, বাট আমি এখানে তো এখানে বেসিক্যালি H1 নাম দিলাম। ওকে,
আর এইখানে কী করছি, এখানে বাটন না দিয়ে BTN 1 দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের ফার্স্টেরটার জন্য হ্যালো পল্লব আসছে। হ্যালো, হ্যাঁ, আবার দ্বিতীয়টা আবার লিখতে হবে এখানে বাটন 2, এখানে ওখানে বাটন 2 করে দিতে হবে, এটা এখানে H2 করে দিতে হবে। H2, এখানে হ্যালো শিবাজি অ্যান্ড কালারের এখানে দিলাম GREEN গ্রিন। ওকে, জাস্ট এখানে এটা দিলাম, জাস্ট এটা। তাহলে এবার এটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি কী হলো, আলটিমেটলি কিন্তু আমাদের এটা কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার তৈরি হয়ে গেলো, যেখানে আমাদের ব্যাক এন্ডে একবার চেঞ্জ হয়ে থাকলে পরে মাল্টিপল টাইমস কিন্তু আমরা সেই জিনিসটাকে ইউজ করতে পারছি। তার জন্য আমাদের শুধু ফর্মুলা প্রসেসটাকে একটু বুঝতে হবে, তাহলেই আমাদের জিনিসটা কিন্তু দেখো রিউজেবল প্রসেসে ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই আমরা কোনো বাটনকে আমরা সিলেক্টর হিসাবে ইউজ করে তার ভিতরে আমরা কলব্যাকের মধ্যে চেঞ্জ মিকে অ্যাপ্লাই করব, তখন ওখানে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটা কাইন্ড অফ একটা ধরতে পারো যে মাইক্রো ফ্রেমওয়ার্ক টাইপের স্ট্রাকচার, যেটা আমরা মাল্টিপল টাইমস ইউজ করতে পারি। এবং এটা বেসিক্যালি যেটা হলো, এটা হচ্ছে একটা মডুলার স্ট্রাকচার। ওকে, এবং এই জিনিসটা যখন আমাদের ফাইনালি বিল্ড আপ হয়ে গেল, হয়ে যাওয়ার পর জাস্ট আমি এটাকে npm রান build বিল্ড করতে পারি। তার আগে আমরা এটাকে ডিলিট করে দিই, কারণ নাহলে মাল্টিপল হ্যাশ ফাইল জেনারেট করতে থাকে। ওকে, তো এটাকে বিল্ড করে দিলাম। বিল্ড করে দিতে জাস্ট 3টে ফাইল ক্রিয়েট করা দরকার, সেই হিসাবে করবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস করেছে কি, এখানে CSS ফাইলও পর্যন্ত হাফিজ করে দিয়েছে। CSS ফাইলটা পর্যন্ত হাফিজ করে দিয়েছে, তার মানে এখানে CSS ফাইলটা সবটাকে লিখে দিয়েছে মনে হচ্ছে। এখানে CSS-টা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। CSS এখানে তো বলছে আছে, কোথায় আছে জানি না। CSS ফাইল কোথায় আছে জানি না, CSS ফাইলের তো হদিস দেখতে পাচ্ছি না, বলছে আছে। আর একবার বিল্ড করে দেখে নি, এখানে বলছে CSS ফাইল আছে, কিন্তু কোথায় CSS ফাইল কোথায় খেয়ে গেল দেখতে পাচ্ছি না তো। ওকে, এবার এটাকে শার্প dist স্ল্যাশ স্টার্ট করি অ্যান্ড লোকালহোস্ট 3000, এইভাবে না, এইভাবে ডেফিনেটলি CSS ফাইল হাফিস হয়ে গেছে। CSS ফাইলটা প্রবলেম হচ্ছে, CSS ফাইল হাফিস হয়ে গেছে, CSS ফাইলটা নেই। আচ্ছা, যদি এরকম টাইপের প্রবলেম আছে, জাস্ট এখানে parcel.cache যে ফাইলটা আছে, মানে এই ফোল্ডারটাকে ডিলিট করে দেবে, কারণ এটা ক্যাশের কারণে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, তখন এখানে রিবিল্ড করবে, তখন কি এখানে প্রপার বিলটা হবে। এটা ক্যাশের কারণে প্রবলেমটা হয়েছে। এবার এখানে আমরা এটাকে সার্ভ করলাম, করার পরে এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের ফাইনাল প্রোডাকশন ভার্সন। স্যার একবার সাদা দেখতে পাচ্ছি, একবার কালো দেখতে পাচ্ছি, কেন? কোথায় সাদা দেখতে পাচ্ছি? ওই যে আপনার ওই আয়াতে যেটা খুললেন, আগে যখন খুলেছিলাম, যখন সাদা দেখতে পেয়েছিলাম, তখন কি হয়েছিল, CSS ছিল না, সেখানে মডেলটা প্রপারলি লোড হয়নি, মিসিং ছিল। সেই কারণে কি করলাম, আমরা এখানে পার্সেল ডট ক্যাশটাকে ডিলিট করলাম, ডিস্টটাকে ডিলিট করলাম, দুটোকে এই দুটোকে ডিলিট করে আবার রিবিল্ড করলাম। রিবিল্ড করতে তখন এবার জিনিসটা আমাদের প্রপারলি হয়ে গেল। এবার এইখানে যদি আমরা JS ফাইলটাকে যদি দেখি, এই দেখো এখানে হচ্ছে JS ফাইল, দুটো JS ফাইলের যে প্রসেস সেটা এখানে দেওয়া আছে। এবার তারপরে আমাদের যা কোড, সেই কোডটাকে মিনিফাই করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফাইনাল প্রোডাকশন ভার্সন, যেটা কিনা ডেভেলপমেন্ট ভার্সন থেকে প্রোডাকশন ভার্সনে ডিপ্লয় হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, আজকের আমরা যে বিভিন্ন রকমের যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যে দেখছি, ঠিক আছে, অলমোস্ট সেম কনসেপ্টে এইভাবে বেসিক্যালি কী হয়, আমরা বিল্ড করতে পারি। আমাদের যদি একটু কোডিং নিয়ে খেলার ইচ্ছা যদি থাকে, যদি আমরা মনে করতে পারি যে আমরা কোডিং নিয়ে খেলবো বা কিছু করব, তখন এইভাবে আস্তে আস্তে আমরা জিনিসটাকে বিল্ড করতে পারি।
আমি তো jQuery বানানোর একটা প্রসেস দেখিয়েছিলাম না, jQuery লাইব্রেরি। তো jQuery লাইব্রেরিটা যেভাবে তৈরি হয়েছে সেটা হয়েছে কি আমাদের নর্মাল প্রোগ্রামিংয়ের উপর বেস করে যেরকম তৈরি হয় সেটা। এবার ব্যাপার হচ্ছে কি এইটার উপর বেস করে আমরা ওই যে React.js লাইব্রেরি যেরকম তৈরি হয়েছে সেরকমভাবে আমরা React.js লাইব্রেরিকেও তৈরি করতে পারি এর উপর বেস করে। কারণ React.js এর যেমন এন্ট্রি পয়েন্ট রয়েছে সেই হিসাবে এন্ট্রি পয়েন্ট করে কাস্টম ডোম ক্রিয়েট করে আমরা এখান থেকেও এই জিনিসগুলোকে রেন্ডার করাতে পারি। অবশ্য তার জন্য পেছনে আরও অনেক কিছু প্যাকেজেসের সাপোর্ট লাগে। তো মোটামুটি আমাদের ধরে রাখো এইটাই একটা ফ্রেমওয়ার্ক টাইপের, যার মধ্যে আমরা এখানে ডেটা পুশ করে তার ভ্যালু আমরা আপডেট করছি। ঠিক আছে, কারণ বেসিক্যালি এখানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা তো জাভাস্ক্রিপ্টের উপর বেস করেই তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ একদম। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আলটিমেট প্রসেস। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অ্যাপ ফোল্ডারকে কল করা যায়, কিন্তু অ্যাপের মধ্যে বাই ডিফল্ট কিন্তু ইন্ডেক্সকে কল করে নিয়েছে, মানে index.js কিন্তু বাই ডিফল্ট ছিল। ইন্ডেক্সটা কল করে দিয়েছে, ঠিক আছে, তো ডিফল্ট ইন্ডেক্স থাকে। যদি এখানে অন্য কিছু যদি হতো, ইন্ডেক্স ছাড়া যদি আমি এখানে অন্য কোনো নাম ইউনিট নাম দিলাম, ঠিক আছে, তখন কিন্তু এই যে ফাইলটা এখানে এটা কিন্তু কাজ করবে না। মানে আমি এবার এটাকে কী করছি, এইটাকে npm রান বিল্ড না করে npm স্টার্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, তখন দেখো এখানে এইটা পাচ্ছে না। তখন এটাকে পেতে গেলে এই ইউনিটকে কল করতে হবে, তখন গিয়ে এখানে আমাদের তখন গিয়ে এটা পাবে। তখন ইন্ডেক্সটা ইনবিল্টই নিয়ে নিচ্ছে, আর অন্য কিছু দিতে গেলে ওটাকে হ্যাশ ওই স্লাইস দিয়ে স্ল্যাশ দিয়ে আবার আমাকে সেই ফাইলের নামটা লিখতে হবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝা যে আমাদের ইন্ডেক্সটা হচ্ছে ডিফল্ট ফাইল যে কোনো পাথের, আর যদি ইন্ডেক্স ছাড়া যদি আমরা অন্য কোনো ফাইলের নাম যদি দিই তাহলে সেটা ডিফল্ট হবে না, তখন সেক্ষেত্রে আমাদের স্ল্যাশ দিয়ে সেই ফাইলের নামটা লিখতে হবে। ঠিক আছে, অলমোস্ট যতটা সম্ভব কভার করার সেটা করলাম ইনিশিয়ালি। এছাড়াও আরও কিছু আছে এর মধ্যে, তা আজকে আপাতত এই অবধি থাক। ঠিক আছে স্যার, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের কাজকে করতে গেলে এখানে মেনলি জাস্ট আমাদের এই রিসোর্সেসগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, মানে বেসিক্যালি কী হয়, এই নোড মডিউলস এই ফোল্ডারগুলোকে দরকার পড়ে না। ঠিক আছে, যখন আমরা পাঠাই বা স্টোর করি গিটহাবে, আমরা যখন কাজ স্টার্ট করি তখন কি করি, npm i বলে প্রথমে আমাদের সমস্ত নোড মডিউল ফোল্ডার ইনস্টল করিয়ে নিই। ঠিক আছে, নোড মডিউল ইনস্টল করে নিয়ে তারপর আমরা ডেভেলপ করা শুরু করি। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে কারণ বেসিক্যালি উইদাউট parcel.js আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে না। আচ্ছা, ঠিক আছে, তো সেই কারণে আমাদের এই পার্সেল মডিউল না ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের এই যে সোর্স কোড যেটা আমরা তৈরি করেছি এই সোর্স কোডের কোনো ভ্যালু নেই বিল্ড না হলে পরে। ঠিক আছে, বাট এটা ইম্পর্ট্যান্ট, কারণ এটা দিয়ে আমাদের কোডকে ইমপ্লিমেন্ট করা বা ফার্দার ডেভেলপমেন্ট করতে হেল্প করবে। ঠিক আছে, আজকে এই অবধি, 9:30 বাজে চললো। আজকে আমার আবার 10:15 দিকে আর একটা ক্লাস করানো আছে, মাঝখানে খেয়ে দিয়ে চট করে বসতে হবে। তাহলে এখন খেতে যাবেন, খেয়ে দিয়ে আবার বসবেন। সে করতে হয় মাঝে মধ্যে, একটু প্রেশার হয়ে যায়। ওকে, চলো আজকে